আমাদের বাড়িটা পুরনো, ঠিক সামনের বাড়িতেই থাকে রাহুল। ছোটবেলা থেকেই চিনি ওকে, কিন্তু কখন যে বন্ধু, তার ভেতরেই এক অন্যরকম টান তৈরি হয়েছে তা বুঝিনি কখনো। প্রতিদিন সকালে যখন জানালা খুলে দিই, সামনের বাড়ির ছাদের কোণা রাহুলকে দেখতে পাই, হাতে চা, চোখে একরকম হাসি। এত সকালে জেগে পড়লে তুমিও তো এই কথাগুলো প্রতিদিনের মতোই সাধারণ, কিন্তু জানি না কেন রাহুলের প্রতিটা হাসি আমার দিনের শুরুটা বদলে দেয়া। একদিন বৃষ্টির বিকেলে বিদ্যুৎ চলে গেল, পুরো পাড়া অন্ধকার, শুধু রাহুলের ঘর থেকে মোমবাতির আলো আসছে। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রাহুলও জানালায় এসে দাঁড়িয়েছে। আমাদের চোখ দুটো একসাথে আটকে গেল, না কোনো কথা, না কোনো স্পর্শ, কিন্তু যেন হঠাৎ পৃথিবীটা চুপ করে গেল। সে হালকা করে বলল, রিয়া, জানো, এই অন্ধকারে তোমার চোখের আলো দেখা যায়। আমি কিছু বললাম না, শুধু জানালা বন্ধ করলাম ধীরে, কিন্তু মনে হচ্ছিল জানালার ফাঁক দিয়ে রাহুলের দৃষ্টি এখনও রয়ে গেছে। সেদিন থেকেই আমাদের বন্ধুতার ভেতরে এক নরম গভীর পরিবর্তন আসতে শুরু করল। এমন একটা পরিবর্তন যা আমি নিজেও বোঝাতে পারি না, কিন্তু অনুভব করি প্রতিটা নিঃশব্দ মুহূর্তে। সকাল থেকে আকাশটা ভারী হয়েছিল, হঠাৎ বিকেলবেলায় ঝমঝম করে বৃষ্টি নাম। বারান্দা জুড়ে কাদা, হাওয়ায় ভেসে আসছে ভিজে মাটির গন্ধ। আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, মনে পড়ছিল রাহুলের কথা। কাল সকালে দেখা হয়নি আমাদের। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, হাতে ছাতা, চুল ভিজে গেছে, মুখে সেই পুরনো চেনা হাসি। বৃষ্টি শুরু হওয়ার আগে বেরিয়েছিলাম, কিন্তু মাঝপথে আটকে গেলাম গো, এখনো পুরো ভিজে গেছ। আমি হাসতে হাসতে তোয়ালে এগিয়ে দিলাম। রাহুল কিছু না বলে সেটা নীল চোখে একরকম প্রশান্তি। বৃষ্টির শব্দে ঘরটা ভরে গেল যেন, বাইরে পৃথিবী থেমে আছে যেন। তুমি জানো রিয়া, সে বলল, এই বৃষ্টি মানেই তোমার জানালার গল্পগুলো মনে পড়ে। তুমি যখন জানালার পাশে দাঁড়াও তখন মনে হয় বৃষ্টি তোমাকে ছুঁয়ে যাচ্ছে। আমি মৃদু হেসে বললাম, আর তুমি যখন এমন বল মনে হয় বৃষ্টি শুধু আমাদের জন্যই নামে। দুজনেই হেসে ফেললাম, কিন্তু সেই হাসির মধ্যে একটা অচেনা নীরবতা মিশেছিল। রাহুলের চোখে এক অদ্ভুত উষ্ণতা, না বলা যত কথা যেন ওর দৃষ্টির ভেতরেই আটকে আছে। হাওয়ায় মোমবাতির আলো দুলে উঠল, বৃষ্টি তখনও থামেনি, আর আমার মনে হচ্ছিল রাহুলের উপস্থিতি যেন এই ঘরের প্রতিটা কোণে ছড়িয়ে পড়ছে। সেদিন রাতে আমি জানালার পাশে বসেছিলাম, বাইরে তখনও বৃষ্টির ফোঁটা পড়ছে ধীরে ধীরে। দূরে রাহুলের জানালায় একটুখানি আলো জ্বলছে। আমার মনে হল হয়তো সেও জানে এই নীরব বৃষ্টির গল্পে আমরাই একে অপরের অংশ। একদিন সন্ধ্যায় রাহুল এলো, হাতে কোনো উপহার নাই, শুধু কিছু অদ্ভুত নীরবতা। আমি বুঝতে পারিনি ওর চোখে কি কথা লুকানো ছিল, কিন্তু মনে হচ্ছিল এই বন্ধুতার গল্পটা আর আগের মতো থাকবে না। কুসন্ধ্যা নামছে ধীরে ধীরে, আকাশে মেঘ নেই, তবুও বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা। রাহুল আজ সারা দিন দেখা দেয়নি, মনটা কেমন অস্বস্তিতে ভরে উঠেছিল। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখনই দেখি নিচে থেকে রাহুল ডাকছে, রিয়া, একটু নামবে। আমি নিচে গেলাম। রাহুলের হাতে একটা ছোট ফুল বীজের সাদা কাগজে মোড়ানো। এটা কেন? কারণ আজ তোমাকে না দেখে দিনটা ভালো লাগেনি। কথাটা শুনে আমার বুক কেমন যেন ধক করে উঠল। রাহুল চোখ নামিয়ে বলল, রিয়া, জানো, তোমার সঙ্গে কথা না বললে মনে হয় দিনটা অসম্পূর্ণ থাকে। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। তার মুখে একরকম অচেনা প্রশান্তি, যেন নিজের অজান্তেই কিছু বলতে চায় কিন্তু থেমে যাচ্ছে। চারপাশে আলো কমে এলো, বাতাসের সন্ধ্যার গন্ধ। রাহুল বলল, কখনো কখনো বন্ধুতার ভেতরেও এমন কিছু থাকে যা মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। ও, আমি নরম গলায় বললাম, হয়তো তাই। আমাদের মধ্যে কিছুটা নীরবতা নেমে এলো, শুধু বাতাসের শব্দ, দূরের ঘণ্টাধ্বনি, আর সেই না বলা কথাগুলো মনে হচ্ছিল। এই নীরবতাই হয়তো অনেক কিছু বলে দিচ্ছে। রাহুল ধীরে ধীরে বলল, রিয়া,
আমি জানি না আমাদের এই সম্পর্কের নাম কি, আমি এটাকে হারাতে চাই না কখনো। তার চোখে সেই চেনা কোমলতা, আর আমার মনে কেমন এক নরম টান, শব্দহীন কিন্তু গভীর। সেদিন আমরা কিছুই আর বলিনি, শুধু একসাথে হেঁটেছিলাম। পাড়ার রাস্তা ধরে সন্ধ্যার আলো, দুজনের ছায়া মিশে যাচ্ছিল, ঠিক যেমন আমাদের গল্প ধীরে ধীরে অন্য পথে হাঁটতে শুরু করেছে। কয়েকদিন ধরে রাহুলকে ঠিক আগের মতো দেখা যায় না। যে ছেলেটা প্রতিদিন আমার জানালার সামনে দাঁড়াতো, এখন যেন দূরে চলে গেছে। কিন্তু কেন, আমি বুঝতে পারছি। ছিলাম কিছু একটা বদলেছে। ওর চোখের গভীরে এখন এক ধরনের ক্লান্ত নীরবতা, যেন নিজের সাথেই লড়ছে। রাহুল একদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় কড়া। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, চোখে ক্লান্তি, তবুও মুখে হালকা হাসি। রিয়া, একটু কথা বলবে? হ্যাঁ বলো। ও আমরা ছাদে উঠলাম। আকাশে পূর্ণ চাঁদ, চারপাশে নরম আলো, বাতাসে এমন একটা প্রশান্তি যা একসাথে শান্ত আর অস্থির। রাহুল বলল ধীরে, রিয়া, আমি ভেবেছিলাম তোমার থেকে একটু দূরে থাকলে হয়তো সব সহজ হবে, কিন্তু পারিনি। আমি চুপ করে তাকিয়ে রইলাম ওর দিকে। রাহুলের কণ্ঠ কেঁপে উঠছিল, যেন মন থেকে কোনো ভার নেমে আসছে। তুমি জানো, আমি তোমার কাছে থাকলে নিজের ভিতরটা অন্যরকম হয়ে যায়। তুমি কি বুঝতে পারো সেটা? তার প্রশ্নে আমার গলাটা শুকিয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু চোখে চোখ রাখলাম ওর। সেই দৃষ্টি শব্দহীন, তবুও হাজার কথা বলল একসাথে। বাতাসে চুল উড়ে যাচ্ছিল, রাহুল হাত বাড়িয়ে চুলটা সরিয়ে দিল। আলতো করে স্পর্শটা ছিল নিঃশব্দ, কিন্তু অজান্তে বুকের ভেতর কিছু নড়ে উঠল। এক মুহূর্তের নীরবতা, আর সেই মুহূর্তেই যেন পৃথিবী থেমে গেল। আমরা দুজনেই কিছু বলিনি, শুধু পাশে দাঁড়িয়ে একে অপরের উপস্থিতি অনুভব করছিলাম, যেন এই নীরব ঘনিষ্ঠতাই ছিল আমাদের ভাষা। সেদিন রাতে আমি ঘরে ফিরে জানালার পাশে দাঁড়ালাম। বাইরে রাহুলের জানালায় আলো জ্বলছে। মনে হচ্ছিল আমাদের মাঝের এই নীরব দূরত্বই হয়তো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধন। সন্ধ্যা নেমে এসেছে, আকাশে পূর্ণ চাঁদ, হালকা হাওয়া বইছে, আর ছাদের ধারে দাঁড়িয়ে রাহুল আমার দিকে তাকাচ্ছে। দীর্ঘ কিছুক্ষণ আমরা চুপচাপ ছিলাম, শুধু চাঁদের আলো আমাদের মুখে পড়ছে। রিয়া সে হঠাৎ বলল, যদি কখনো আমি দূরে থাকি, মনে রেখো তুমি আমার প্রতিটি চুপ থাকা কথার উত্তর। আমি কিছু বলিনি, শুধু চোখে চোখ রাখলাম। মুহূর্তটা যেন থেমে গেছে, বাতাসের শব্দ যেন আমাদের কথা শুনতে থেমে গেছে। রাহুল ধীরে আমার পাশে বসল। না কোনো জোর, না কোনো অস্বস্তি, শুধু নীরব আলতো ঘনিষ্ঠতা। আমি অনুভব করলাম, এই নীরবতা অনেক কথার চেয়ে গভীর। আমরা একে অপরকে অনেক কিছু বলতে পারি না। সে বলল, তবুও বোঝা যায়, বোঝার চেষ্টা করলেই যথেষ্ট। আমি হালকা হেসে বললাম, হয়তো তাই কিছু কথার প্রয়োজন হয় না। রাহুল চোখে আলো দিয়ে বলল, এই মুহূর্তগুলোই আমাদের প্রতিশ্রুতি। রিয়া, কোনো চিঠি, কোনো শব্দ নয়, শুধু অনুভব করা। সেদিন রাতের চাঁদের আলো আমাদের ছায়া মিশে গেল, এমন অনুভূতি যেখানে দুজনেই একসাথে আছে, কিন্তু কোনো শব্দ ছাড়াই। সবকিছু বোঝা যাচ্ছে। মনে হচ্ছিল আমাদের বন্ধুতার গল্প এখন এক নতুন ধাপে প্রবেশ করেছে, নীরব, ঘনিষ্ঠ, আবেগময়, আর দর্শকের কৌতূহলকে টানতে থাকা। একদিন হঠাৎ প্রবল বৃষ্টি নেমে এলো। আমরা ছাদে আশ্রয় নিতে গিয়ে একে অপরের পাশে দাঁড়ালাম। সেই মুহূর্তে কিছু না বলে আমাদের চোখের দৃষ্টি প্রতিশ্রুতি হয়ে গেল। একদিন বিকেলবেলা হঠাৎ আকাশ কাঠ হয়ে গেল। বৃষ্টি ঝরে পোল ঝমঝম করে পাড়ার রাস্তা ভিজে যাচ্ছে। আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম, আর হঠাৎ দেখি রাহুল ছাদের ধারে দাঁড়িয়ে হাতের ছাতা দিয়ে কিছুটা নিজেকে ঢেকে রাখছে। রিয়া, ছাতা নেই, বাইরে আসবে। আমি হেসে ছাতা নিয়ে এলাম। আমরা দুজনেই ছাদের এক কোণে দাঁড়ালাম। বৃষ্টি পড়ছে, কিন্তু হালকা, হাওয়ায় শরীর ঠান্ডা লাগছে না। আমাদের চোখে চোখ পড়ল। কোনো কথা নেই, শুধু নীরবতা, আর সেই নীরবতার মধ্যেই ঘনিষ্ঠতা অনুভূত। রাহুল ধীরে বলল, বৃষ্টি যেন সব কথা ভিজিয়ে দিচ্ছে। তুমি কি বুঝছ কতটা কাছের মানুষ তুমি? আমি কিছুই বলিনি, শুধু হাত হালকা উঁচু করে তার হাতের দিকে এগিয়ে দিলাম। রাহুলের হাত স্পর্শ করতেই অনুভব করলাম
নীরবতার মধ্যেই আমাদের বোঝাপড়া কত গভীর। বৃষ্টি পড়ছে, ছাদের কংক্রিট ভিজে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমরা শুধু একে অপরের জন্য তৈরি এক ছোট জগতে রয়েছি। কোনো চিঠি, কোনো শব্দ, শুধু চোখের দৃষ্টি আর স্পর্শের নরম ঘনিষ্ঠতা। রিয়া রাহুল ফিসফিস করে বলল, আমি কিছু বলবো না, কিন্তু তুমি বুঝবে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি হেসে শুধু মাথা নাড়ালাম। বৃষ্টির ফোঁটায় আমাদের এই নীরব প্রতিশ্রুতি আরও মজবুত হয়ে ওঠে। মুহূর্তগুলো মনে হল স্থায়ী, চিরকাল থাকবে। সন্ধ্যার আলো আমরা দুজন আবার ছাদের ধারে বসে রইলাম। হাওয়ায় মৃদু শীত, চোখে চোখ রাখার মধ্যেই যেন প্রতিটি অনুভূতি আরও স্পষ্ট হয়ে উঠল। আর সেই নীরবতা গল্পকে এক নতুন মোড়ে নিয়ে গেল। ও সন্ধ্যা নেমে এসেছে, আকাশে নরম কমলা আভা। ছাদে দাঁড়িয়ে আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে। হাওয়ায় মৃদু শীত আর বাতাসে বৃষ্টির ভেজা মাটির গন্ধ। রাহুল চুপচাপ আমার দিকে তাকিয়ে বলল, রিয়া, কখনো কখনো শব্দের প্রয়োজন হয় না, শুধু একে অপরকে বোঝার চেষ্টা করলেই যথেষ্ট। আমি হেসে মাথা নাড়ালাম। আমাদের মধ্যে কিছু বলা হয়নি, তবুও প্রতিটি নীরব মুহূর্ত যেন হাজার কথার সমান। রাহুল ধীরে হাত বাড়িয়ে আমার চুল সরিয়ে দিল আলতো করে। মুহূর্তটা এতটাই শান্ত, এতটা ঘনিষ্ঠ মনে হলো এই নীরবতা আমাদের বন্ধুতার এক নতুন অধ্যায় শুরু করেছে। আমি জানি আমাদের মাঝে অনেক কিছু বলা হয়নি, রাহুল ফিসফিস করে বলল, কিন্তু অনুভব করা গেছে তাই যথেষ্ট। আমি শুধু তাকিয়ে রইলাম। চাঁদের আলো আমাদের মুখে পড়ছে, ছায়া মিলছে একে অপরের সাথে। নীরবতা, ঘনিষ্ঠতা, বোঝাপড়া সব একসাথে মিশে যাচ্ছে। সেই সন্ধ্যায় ছাদের ধারে দাঁড়িয়ে মনে হলো আমাদের গল্পের এই নীরবতা আর কখনো আগের মতো থাকবে না। এটা একটি নরম আবেগময় মোড়, যেখানে আমরা দুজনেই একে অপরের জন্য সঠিকভাবে উপস্থিত। সন্ধ্যার আলো কমছে, চারপাশে নীরবতা। ছাদে আমরা দুজন শুধু একে অপরের পাশে দাঁড়িয়ে। রাহুল কিছুক্ষণ চুপচাপ ছিল, তারপর বলল, রিয়া, আমি জানি দূরত্ব আমাদের কাছাকাছি আনবে না, কিন্তু এই নীরব মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিশ্রুতি। আমি তাকিয়ে লইলাম, শব্দ নেই, কিন্তু মনে হচ্ছে সে হাজার কথাই বলছে। হাওয়ায় চুল উঠছে, চোখে চাঁদের আলো পড়ছে। আমরা দুজনেই বুঝতে পারছি, কোনো প্রতিশ্রুতি বা ঘোষণা ছাড়াই এই নীরব ঘনিষ্ঠতাই আমাদের বন্ধুতার গভীরতা। রাহুল হাত বাড়িয়ে আমার হাত ধরল, আলতো করে। আমি কিছু বলিনি, শুধু সেই স্পর্শ অনুভব করলাম। মুহূর্তটা এত শান্ত, এত ঘনিষ্ঠ, যেন সময় থেমে গেছে। এই মুহূর্তগুলোই আমাদের জন্য, সে বলল, কোনো শব্দ ছাড়া, শুধু অনুভবের মাধ্যমে। আমার বুক কেমন উষ্ণ হয়ে উঠল। মনে হল আমাদের গল্পে এই নীরব প্রতিশ্রুতি সবচেয়ে মূল্যবান। চাঁদের আলো আমাদের ওপর পড়ছে, বাতাসে হালকা শীত, সবকিছু শান্ত, ঘনিষ্ঠ এবং হৃদয়স্পর্শী। পরের দিন রাহুল হঠাৎ বাইরে দাঁড়াল, চোখে অদ্ভুত টান, যা আমি আগে কখনো দেখিনি। আমাদের মধ্যে সেই নীরব বোঝাপড়া আরও গভীর হয়ে উঠল, আর আমি বুঝতে পারলাম বন্ধুতার এই ঘনিষ্ঠতা আরও এক ধাপ এগোচ্ছে। কি? পরের দিন বিকেলে রাহুল হঠাৎ বারান্দায় এলো, চোখে এক অদ্ভুত টান, যা আগে কখনো দেখিনি। আমি কিছু বলিনি, শুধু তাকিয়ে রইলাম। রিয়া কখনো কথার দরকার হয় না, সে ফিসফিস করে বলল, শুধু উপস্থিতি, চোখের দৃষ্টি, এটাই যথেষ্ট। আমি হেসে মাথা নাড়ালাম। রাহুলের চোখের দিকে তাকিয়ে মনে হল আমাদের বন্ধুতার মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা বেড়েছে। না বলা কথাগুলো, ছোট ছোট স্পর্শ, সবকিছুই যেন নতুন অর্থ পেয়েছে। হাওয়া বইছে, চুল উঠছে, আমরা দুজনেই বুঝতে পারছি এই নীরব টানই আমাদের গল্পের মূল প্রতিশ্রুতি। কোনো শব্দ ছাড়া, শুধু শুধু অনুভবের মাধ্যমে আমরা একে অপরকে জানছি। আমি চাই এই মুহূর্তগুলো কখনো শেষ হোক না, রাহুল বলল। আমি চুপচাপ বললাম। ছাদের কোণে দাঁড়িয়ে চোখে চোখ রেখে মনে হল বন্ধুতার এই ঘনিষ্ঠতা আমাদের হৃদয়ের গভীরে আরও মজবুত হচ্ছে। বৃষ্টি নেই, বাতাস শান্ত, কিন্তু হৃদয়ে ঝরছে এক নীরব আবেগের বৃষ্টি। সন্ধ্যা নেমেছে,
আকাশে হালকা কমলা আভা। ছাদে আমরা দুজন চুপচাপ বসে আছি। হাওয়ায় হালকা শীত, বাতাসে বৃষ্টির ভেজা মাটির গন্ধ। রাহুল ধীরে আমার দিকে মুখ ঘোরাল। রিয়া, জানো, এই নীরব মুহূর্তগুলোই আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। আমি হেসে মাথা নাড়ালাম, চোখে চোখ রেখে অনুভব করলাম। এই নীরবতার সবকিছুর চেয়ে শক্তিশালী রাহুল আস্তে হাত বাড়িয়ে আমার হাতে আলতো স্পর্শ দিল। মুহূর্তটা নিঃশব্দ কিন্তু হৃদয়স্পর্শী। আমি হালকা করে তার হাতের স্পর্শ অনুভব করলাম, আর মনে হল আমাদের বন্ধুতার এই ঘনিষ্ঠতা চিরকাল স্থায়ী হবে। চাঁদের আলো আমাদের ওপর পড়ছে, ছায়া মিলছে একে অপরের সাথে। এক অল্প ক্ষণিকের হালকা স্পর্শ যা শুধু আবেগ প্রকাশ করছে। কোনো শব্দের প্রয়োজন নেই, কোনো চিঠির দরকার নেই, শুধু অনুভবের মধ্যেই আমাদের প্রতিশ্রুতি। এই মুহূর্তটুকু চিরকাল থাকুক, রাহুল ফিসফিস করে বলল। আমি মাথা হালকা নাড়ালাম। মনে হল বন্ধুতার এই গল্পের শেষ নয়, বরং এক নীরব ঘনিষ্ঠ অধ্যায়ের শুরু। ছাদে আমরা দুজন চুপচাপ বসে রইলাম, হৃদয়ে শান্তি, চোখে আলো আর মন ভরা আবেগের সাথে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান। আমার মায়ের রুম থেকে প্রতিদিন রাতে একটি অদ্ভুত শব্দ আসত। কিন্তু আমার বাবা তো মারা গেছে অনেক দিন আগে। তাহলে আমার মায়ের রুম থেকে প্রতিদিন এরকম ধরনের বাজে আওয়াজ আসে কেন? প্রায় প্রতিদিনই এরকম ধরনের শব্দ শুনতে আমার খুব খারাপ লাগত। আর মনে মনে মাকে ঘৃণা করতে শুরু করলাম। বাবা নেই, মা কার সাথে এমন জঘন্য কাজ করে জানার খুব আগ্রহ হল। আর এই জন্য আমি একদিন রাতে মার ঘরে লুকিয়ে রইলাম। তারপর আমি যা দেখতে পেলাম তাতে বন্ধুরা, আমার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি শুনলে তোমরা অনেক মজা পাবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার ছোট্ট একটি অনুরোধ। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা, আমার নাম অনিকা শর্মা তিথি। আমার ডাক নাম তিথি। সবাই আমাকে তিথি বলে ডাকে। আমার 10 বছর বয়সেই আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বাবা কোনো একটা কাজে কলকাতায় গিয়েছিল। কয়েকদিন পরে সেখান থেকে খবর এলো যে তিনি আর এই পৃথিবীতে নেই। সেখানে ভয়াবহ একটি আগুন লেগেছিল, যার কারণে তার লাশটুকুও পাওয়া যায়নি। আমাদের জন্য এই খবরটা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো ছিল। সবার মতো আমিও আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম। আমার মা খুব সুন্দর দেখতে আর যুবতীদের মতো ছিল। বাবা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের জন্য অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু তবুও তিনি দ্বিতীয় বিয়ের জন্য না করে দিয়েছিলেন। এই ব্যাপারটায় আমাদের পরিবারের সবাই একটু অবাক হয়েছিল, কারণ আমার মা তো বাবাকে ভালোবাসতই না, উল্টে তার সাথে সারাক্ষণ ঝগড়া করত। বাবার কোনো ভালো চাকরি ছিল না, আর আমার মা একটা ধনী পরিবারের মেয়ে। দাদু আমাদের সংসারের পুরো খরচ চালাতেন, আর সারাক্ষণ আমার বাবার উপর চেঁচাতেন। আমার মা ও দাদুর সাথে মিলে বাবার উপর চেঁচাতেন। এসবের কারণে আমার বাবা ভীষণ কষ্টের মধ্যে থাকতেন। আমি প্রায়ই আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখতাম, আর সব সময় খুব টেনশনে থাকতে দেখতাম। কখনো কখনো বাবা আমায় বলতো, আমি তোকে ভীষণ ভালোবাসি, তোর কারণেই এই ঘর সংসার ছেড়ে কোথাও যেতে পারছি না। আমি বাবাকে বলতাম, এই পৃথিবীর সব থেকে ভালো বাবা তুমি। আর একজন মেয়ের জন্য বাবাই তার কাছে সবকিছু। সে তার বাবা আর যাই হোক না কেন, সেই তার সব। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, সেই সময় আমি খুব ছোট। মাকে আমি ততটা ভালোবাসতাম না যতটা আমি আমার বাবাকে ভালোবাসতাম। ছোট ছিলাম, তাই এই কষ্টটা কোনো রকমভাবে আমি সহ্য করে নিয়েছিলাম। কিন্তু বাবার স্মৃতি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল। আমার অনেক সমস্যা ছিল, যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আমার কনফিডেন্সের অভাব। আমি কারো সামনে ঠিকভাবে কথা বলতে পারতাম না। বাবার এই অবস্থা দেখে আমি সব সময় হেজিটেশনে থাকতাম, কারো সাথে ঠিকভাবে মিশতে পারতাম না।
আমি খুব কষ্ট করে স্কুলে পড়াশোনা করতাম। এখন আমি বিএ পড়ছি। আমাকে প্রায় বাইরে যেতে হতো। মানুষের সাথে মিশতে হতো। তাদের সাথে কথা বলতে হতো। কিন্তু আমি তাদের সামনে এত নার্ভাস হয়ে যেতাম যে আমার হাত পা কাঁপতে থাকত। এতে সকলে অবাক হয়ে ভাবত যে এ কি রকম মেয়ে, যে ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারে না। সব সময় আমার মনে হতো যে আমি এই পৃথিবীতে একা, আমার কেউ নেই। কিন্তু আমার মায়ের জীবন বাবার মৃত্যুতে কোনো রকম প্রভাব পড়েনি। মা সব সময় সেজে গুজে থাকত, নিজের যত্ন নিত, মাঝে মধ্যেই বাইরে ঘুরতেও যেত। আমি এই সমাজ আর আমার মায়ের থেকে সব সময় দূরে থাকতে চাইতাম। সেই কারণে আমি বাড়িতে অতিথিদের জন্য যে ঘরটা বানানো হয়েছিল, সেই ঘরে সারাদিন চুপচাপ পড়ে থাকতাম। রাতেও আমি সেই ঘরে ঘুমাতাম। ঘরটা ছিল আমাদের মূল ঘর থেকে একটু দূরে, যা একেবারে নীরব ছিল। সেই ঘরের ছাদটা খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে বর্ষার সময় ঘরের ছাদ দিয়ে জল পড়ত। তাই একদিন আমার মা বলল যে আমি যেন ঘর ছেড়ে বাড়ির ভিতরে চলে আসি, কারণ বাড়িতে অনেক ঘর ফাঁকা আছে। তাই আমার বাইরে থাকার কোনো দরকার নেই। আমি ভিতরে আসতে চাইছিলাম না, কিন্তু বৃষ্টি হলে ঘরে জল পড়ে। এই একটা সমস্যার কারণে আমাকে ভিতরে আসতে হলো। আমার ঘরের সামনে যে ঘরটা, সেটাতে আমার মা থাকত। আমার ঘর থেকে মায়ের ঘরের জানালা পরিষ্কারভাবে দেখা যায়। ছোটবেলায়ও আমিও বাবা মায়ের সাথে এ ঘরে থাকতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পরে এই ঘরে আসলে তার কথা মনে পড়ত। সেই কারণে আমি ঘর ছেড়ে বাইরের ঘরে থাকতাম। বাবার মৃত্যুর পরে আমি পুরো ডিপ্রেশনে ছিলাম। সেই কারণে আমি ডক্টরের কাছে চেক আপ করাতে যেতাম। ডক্টর আমাকে এটাই বলতো যে তুমি তোমার বাবার মৃত্যুতে হৃদয়ের গভীর আঘাত পেয়েছ, যা তোমার ভিতরে আতঙ্ক তৈরি করে, এবং এর ফলে তোমার অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। এই কারণে তোমার শরীর খারাপ হচ্ছে, কিন্তু তোমাকে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। কেননা সে তো এই পৃথিবীতে নেই। তোমাকে মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। কিন্তু তুমি যদি নিজের উপর কন্ট্রোল না রাখতে পারো, তবে তুমি মানুষের সাথে মিশবে কিভাবে? আর তুমি ঠিকই বা হবে কিভাবে? আমি নিজেই নিজেকে নিয়ে ভীষণ চিন্তায় থাকতাম। আমার বয়স এখন ২০ বছর। আইন অনুযায়ী ১৮ বছর বয়সে আমি সাবালিকা হয়ে গেছি। কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পারতাম না। তবে এখন আমাকে নিজের কাজ নিজেই করতে হবে। নিজের ভালো মন্দের চিন্তা নিজেকেই করতে হবে। এমনিতেও মায়ের উপর আমি খুব একটা ভরসা করি না। বাড়ির ভিতরে আসার পর থেকে আমি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছি যে প্রতিদিন আমার মনে হয় মায়ের ঘরে কেউ একজন আসে। প্রথম রাতে ভেবেছিলাম এটা আমার মনের ভুল, কারণ এই সময় মায়ের ঘরে কে থাকবে? তাই আমি এই ব্যাপারটার দিকে তেমন একটা গুরুত্ব দিলাম না। কিন্তু দ্বিতীয় রাতেও আমি নিজের কানে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পেলাম। যখন আমার ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরের কাছে গিয়ে দেখলাম তার ঘরে আলো জ্বলছে। এর মানে হলো আমার মা জেগে আছে। এরপরে আমি মায়ের ঘরের দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ পরেই মা এমনভাবে বাইরে বেরিয়ে এলো, যেন মনে হচ্ছে তিনি সবেমাত্র ঘুম থেকে উঠে এসেছে। অথচ তার মুখের দিকে ভালো করে লক্ষ্য করে দেখে মনে হলো না যে তিনি ঘুমাচ্ছিলেন। আমি বললাম, মা তুমি জেগেছিলে? মা বলল যে তুই এটা জিজ্ঞেস করার জন্য আমাকে ঘুম থেকে উঠালি? আমার ঘুমটা নষ্ট করলি? এটা তোমার ঠিক হয় নাই। আমি বললাম, মা আমার ঘুম আসছিল না, তাই জেগেছিলাম। তোমার ঘর থেকে একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই তো তোমাকে ডাকলাম। আমার কথা শুনে আমার মা বলল, তুই পাগল হয়ে যাসনি তো? কি সব ফালতু কথা বলছিস? আমি বললাম, তাহলে হয়তো তুমি ঘুমানোর সময় টিভিটা অফ করতে ভুলে গিয়েছিলে, তাই আমি হয়তো তারই আওয়াজ শুনেছি। আর তুমি ঘুম থেকে উঠে এক্ষুনি টিভি বন্ধ করে বাইরে এলে। আমার কথা শুনে আমার মা রেগে গেলেন। এদিকে মুখ ফসকে যা বলে ফেলেছি, তাতে আমি লজ্জায় পড়ে গেলাম। মায়ের রাগ করা স্বাভাবিক, কারণ তার সঙ্গে আমার এভাবে কথা বলা উচিত হয়নি। যাই হোক, আমি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলাম আর বললাম আর এরকম হবে না। সকালে মা কাজের জন্য বেরিয়ে গেল। তারপর সুযোগ বুঝে আমি মায়ের ঘরে গেলাম।
মায়ের সাথে রাতের বেলা এইভাবে কথা বলা আমার উচিত হয়নি। তাই মনে মনে ভাবলাম, আমি যদি মায়ের ঘরটা সুন্দর করে পরিষ্কার করি তাহলে মা খুশি হয়ে যাবে। এইভাবে মায়ের ঘর পরিষ্কার করতে শুরু করলাম। প্রতিদিন যেভাবে ঘর পরিষ্কার করা হয় আমি সেভাবে মায়ের ঘর পরিষ্কার না করে ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে চেয়েছিলাম। আমি সবেমাত্র ঘর পরিষ্কার করা শুরু করেছি এমন সময় আমার হাতে এমন একটা জিনিস পেলাম যে তার সাথে মেয়েদের কোনো সম্পর্কই নেই। এটা শুধুমাত্র ছেলেরাই ব্যবহার করে। সত্যি বলতে কি, এটা বিবাহিত ছেলেরা ব্যবহার করে। আর তা আমার মায়ের ঘরে, তাও তার বিছানার তোশকের নিচে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এ ব্যাপারে আমার মাকে জিজ্ঞেসও করতে পারবো না, কারণ জিনিসটা দেখেই আমার লজ্জা লাগছিল। কিন্তু এই জিনিসটা মায়ের ঘরে কিভাবে এলো আমি খুব চিন্তা করতাম। হঠাৎ আমি বাড়ির বাইরের দরজায় যেন আওয়াজ পেলাম। আমি ভাবলাম হয়তো মা এসে পড়েছে। তাই ঘর পরিষ্কার না করেই আমি তাড়াতাড়ি করে আমার ঘরে চলে এলাম। এরপরে আমি ঘর পরিষ্কার করার ব্যাপারটা আমার মাথা থেকে বের করে দিলাম। কয়েকদিন পরে আমি আমার মায়ের একটা সত্যি জানতে পারলাম। সেটা হলো আমার মায়ের ঘরে টিভি তো আছে, কিন্তু সেটা খারাপ চলতো না। এই খবরটা আমাকে আমাদের বাড়ির চাকরানির বলেছিল। সে সপ্তাহে মাত্র একদিন করে কাজে আসত। সে আমাকে বলল যে এই টিভিটা তো অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। তোমার মা টিভির মেকানিককে ডেকে দেখিয়েছিলেন, কিন্তু সে বলেছে যে এই টিভিটা ঠিক করতে অনেক টাকা খরচ হবে। তাই তোমার মা আর টিভিটা ঠিক করেননি। তিনি তো আমায় বলেছিলেন যে তুমি টিভিটা নিয়ে যাও, যদি ঠিক করতে পারো তাহলে তোমার বাচ্চারা দেখতে পারবে। আমি তাকে বলেছিলাম যে আমার বরকে বলবো টিভিটা নিয়ে যেতে। আমি আমার বরকে কয়েকবারও বলেছিলাম টিভিটা নিয়ে যেতে, কিন্তু আমার বর টিভিটা নিতে এলোই না। সে একেবারে কুকুরের বাচ্চা মতো কোনো কাজ করতে চায় না। চাকরানী তো তার নিজের সংসারের সমস্যা নিয়ে বিভিন্ন কথা বলতে শুরু করে দিল, কিন্তু আমার ধ্যান অন্য জায়গায় পড়েছিল। যদি টিভি খারাপই হয় তাহলে তো আমার মা কি সেই রাতে টিভি চালায়নি? তাহলে মায়ের ঘর থেকে কিভাবে পুরুষ মানুষের গলার আওয়াজ আসছিল? তাহলে কি মা আমাকে মিথ্যা বলেছিল? আমি তো ছোটবেলা থেকেই বাড়িতে আছি, যদি অনেকগুলো বছর বাইরের ঘরে কাটিয়েছি, কিন্তু এ ব্যাপারে কিছুই টের পাইনি। যখন আমি ভিতরের বাড়িতে এলাম তখন এই সমস্ত জিনিস আমি জানতে পারলাম। আগে আমি বাইরে যে ঘরটাই থাকতাম সেটা বেশ ছোট ছিল। সেখানে বাথরুমটা বাড়ির বাইরে, অনেকটা পিছনের দিকে। শীতকালে আমাকে বাথরুম করতে বাড়ির বাইরে যেতে হতো। যদিও বাড়ির ভিতরে অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু মা কখনো আমাকে ভেতরের বাথরুম ব্যবহার করতে বলেনি। মা কখনো আমাকে বলেনি যে এই শীতের রাতে বাথরুমের জন্য তোর বাড়ির বাইরে যাওয়া ঠিক না। সর্দি কাশি লেগে যেতে পারে বা অন্য কিছু হয়ে যেতে পারে। যদিও আমি তার একমাত্র মেয়ে, এখন তো বাইরের ঘরটা ভেঙেই পড়েছে, তাই বাধ্য হয়ে মা আমাকে ভিতরে ডেকেছে। এই বাড়িটা আমার দাদুর ছিল। বাড়িটা বহু পুরনো, যার একটা অংশ জানি না কিভাবে অন্য একজন কবজা করে নিজের নামে করে নিয়েছিল। বাকি অংশটা আমাদের ছিল। বাড়িটা অনেক বছরের পুরনো, ইংরেজ আমলের। নতুন কেউ বাড়িটা দেখলে হতবাক হয়ে তাকিয়ে থাকত আর বলতো আমাদের একবার ভিতরে যেতে দাও, আমরা ঘরের ভিতরটা দেখতে চাই। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকেই বাড়িটা দেখছি, তাই আমার এই বাড়ির প্রতি খুব একটা মোহ নেই। আমার দাদু এই পৃথিবী থেকে অনেক আগেই চলে গিয়েছিল, কিন্তু তিনি ভালোই সম্পদ রেখে গিয়েছিলেন, যা দিয়ে আমাদের সংসারের খরচ খুব ভালোভাবে চলে যেত। মা বাড়িতে চাকরানি রেখেছিলেন। একদিন আমার মা আমাকে বলল যে তুই একটা অলস মেয়ে, সারাদিন শুয়ে বসে দিন পার করছিস, এখন এখানে এসে আমার চুলে রং লাগিয়ে দে। আমি মাঝে মাঝে অবাক হয়ে এটাই ভাবতাম যে এই বয়সে আমার মা সেজেগুজে কাকে দেখাতে চায়। এত বছর ধরে বিধবা থাকার পরেও আমার মা সবসময় সেজে গুজে থাকতেন।
তার এই বাহারি সাজ দেখে তাকে আমার একদমই ভালো লাগতো না। তিনি এমনভাবে সেজে থাকতেন যেন তিনি সধবা। একবার তো পুজোতে মাকে হাতের মেহেন্দিও করতে দেখেছি, কিন্তু কোন বিধবার তো ইচ্ছাই করার কথা না এসব করার। আর যখন তার স্বামী বেঁচে নেই, তখন মেহেন্দি পরে তিনি কাকে দেখাবেন? আমার মা সেই সমস্ত কিছুই করতেন যা কিনা একজন সধবা মহিলা করেন। নিজের খুব যত্ন নিত। আর একবার যখন মায়ের চুল সাদা হতে লাগল, তখন তো তিনি চুলে কালারও করলেন, সাথে মেহেন্দিও লাগালেন। ভালো গাও রঙের শাড়ি পরতেন। নিজের হাত পায়ে নখে নেল পালিশ লাগাতেন। আমি একটা অবিবাহিত মেয়ে হয়েও নিজেকে এত খেয়াল রাখতাম না যতটা আমার মা নিজের খেয়াল রাখতেন। আমি শুনেছিলাম আমার মা আর বাবা প্রেম করে বিয়ে করেছিলেন। তাই তো ভালোবাসার টানে বড়লোকের মেয়ে আমার মা আমার গরিব বাবাকে বিয়ে করেছিলেন। না হলে দাদু এই সম্বন্ধ কোনোদিনও মেনে নিতেন না। তিনি আগে সেনাবাহিনীতে ছিলেন এবং ভীষণ শক্ত মনের মানুষ ছিলেন। রাতে আবারও মায়ের ঘর থেকে আওয়াজ আসল। আমি কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম। এটা কিসের আওয়াজ? কিছুক্ষণ শোনার পরে আমার যেন মনে হলো কোনো পুরুষ মানুষ কথা বলছে, আর আমার মা তার কথা শুনে হাসছিল আর লজ্জা পাচ্ছিল। কথা শুনে মনে হচ্ছিল যেন লোকটা আমার মায়ের খুব প্রশংসা করছে, আর এতে আমার মা লজ্জা পাচ্ছে। আমি শিওর যে ভিতরে কোনো পুরুষ মানুষ আছে। যাই হোক, চুপ করে ঘরে এসে শুয়ে পড়লাম। কয়েকদিন পরে আমার বাবার বাৎসরিক কাজ। প্রথম থেকেই বাবার বাৎসরিক কাজের দিন আমার মন ভার হয়ে থাকত। মনে হতো যেন আজকেই উনি আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছেন। বাবার বাৎসরিকের দিন সকালে দেখলাম মা সেজেগুজে বাইরে বেরিয়ে এলো। মাকে সেদিন খুব রোমান্টিক মনে হলো। আমি মাকে বললাম, আজকের দিনে অন্তত সাদা কাপড় পরে আসতে পারতে। শুনেছি বিধবারা সেজেগুজে থাকলে তাদের স্বামীর আত্মা কষ্ট পায়। মা বলল, কি বলতে চাইছিস তুই? আমি বললাম, বাবার আজ বাৎসরিক কাজ, তাই আজকের দিনটা অন্তত নর্মাল ভাবে থাকো। তখন মা বলল, তোর বাবা অনেক দিন আগে মারা গেছে, তাই এখন এসব বাৎসরিক তাৎসরিক করে কোনো লাভ নেই। কিন্তু আমি বললাম, আমি প্রত্যেকবারের মতো কিছু গরিবকে সাহায্য করব। মা বলল, তাহলে তাই কর। আমি বললাম, তুমি কোথায় যাচ্ছ? মা বলল যে আমার এক বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি। আমি বললাম, আজ তো তোমার স্বামীর বাৎসরিক কাজ, আর তুমি আজকে তোমার বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছ? মা বলল যে বাৎসরিক কাজ প্রত্যেক বছর হয়, কিন্তু বিয়ে প্রত্যেক বছর হয় না। যে মারা গেছে তার জন্য আমি আমার এত ভালো বন্ধুকে কষ্ট দিতে পারবো না। তারা খুব বড়লোক, আর তারা শহরে থাকে। আমি তার বড় ছেলের সাথে তোর বিয়ে দিতে চাই। এই সময় আমি মাকে বললাম, যখন তোমার বন্ধু জানতে পারবে যে তুমি তোমার বরের বাৎসরিক কাজের দিন সেজেগুজে বিয়ে খেতে গেছ, তখন তারা তোমার সম্বন্ধে কি ভাববে? তারা তো তোমাকে অমানুষ ভাববে। আমার কথা শুনে মা বলল, তুই ভীষণ বাজে হয়ে গেছিস। আমার সামনে তুই এত কথা বলতেছস কেন? খবরদার বলছি, এরপর তুই যদি আমার সামনে এই ধরনের বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোর বাবা তো এরকম ছিল না। জানি না তুই কার মতো হয়েছিস। আমি বললাম, তিনি তোমার স্বামী, আর আমার বাবা ছিলেন। তার জন্য তো তোমার একটুখানি সময় বের করা উচিত। কিন্তু তুমি না তো আমার পরোয়া করো, না তো বাবার পরোয়া করো। কে থাকলো আর কে গেল তাতে আমার কিছু যায় আসে না। এবার তো মা কোনো কথার জবাব না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু ওই রাতে আমি কিছু এমন দেখলাম যা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাত্রে আমার ঘুম আসছিল না বলে আমি জেগেছিলাম। এই দিনটিতে এমনিতেও আমার ঘুম আসতো না। আজকের দিনটা আমার জীবনের সবথেকে বাজে দিন। আমি যেন মায়ের ঘরের জানলা দিয়ে কোনো একটা লোকের ছায়া দেখতে পেলাম। আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম যে আমার মায়ের ঘরে কোনো লোক আছে। আমি তাড়াতাড়ি উঠে এক মুহূর্ত নষ্ট না করে তার ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারতে লাগলাম। মোটামুটি ৩-৪ মিনিট পরে আমার মা দরজা খুলল।
আমি শিওর ছিলাম এই ঘরে যে ছিল সে বাইরে বেরোতে পারেনি, ঘরেই আছে। আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গেলাম, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল, কারণ ঘরের ভিতরে কেউ নেই। আমি ঘরের চারিদিকে দেখলাম, কিন্তু কেউ সেখানে নেই। তাহলে যে লোকটাকে আমি ঘরের ভিতরে দেখলাম সে গেল কোথায়? তাই কথা ঘোরানোর জন্য আমার মাকে বললাম বাথরুমে যেতে হবে, কিন্তু বাইরের নল দিয়ে জল পড়ছে না, তাই তোমার বাথরুমে যাওয়ার জন্য এসেছি। এরপরে আমি বাথরুমে ঢুকে সেখানেও কাউকে দেখতে পেলাম না। আমি অবাক হয়ে ভাবছি, লোকটার ছায়া দেখলাম আর আওয়াজও শুনলাম, অথচ ঘরের মধ্যে সে কোথাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। কিন্তু আমি এ ব্যাপারে আমার মায়ের সাথে কোনো কথা বললাম না, কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। আমি এমনি এমনি বলছিলাম যে আমার বাথরুমের কল খারাপ হয়ে গেছে, তাই আমি এখানে এসেছি। কিছুক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে আমি আবার আমার ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে আবারও আমার মায়ের ঘর থেকে হালকা হালকা আওয়াজ আসতে লাগল। আমি মনে মনে ভাবছি, হয়তো আমার মা পাগল হয়ে গিয়েছে, অথবা আমার মায়ের ঘরে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, যার সাথে আমার মা কথা বলছে। কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, আর তা না হলে ওই ঘরের মধ্যে কোনো ভূতপ্রেত আছে যে আমাকে দেখলে অদৃশ্য হয়ে যায়। কেননা কোনো মানুষের পক্ষে এত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না। আর বেরোবেই বা কোথা দিয়ে? ঘরের দরজা দিয়ে যেতে পারবে না, কারণ আমি দরজা দিয়ে ঢুকেছি। আর জানলা দিয়েও যেতে পারবে না, কারণ জানলাটা ছিল খুবই ছোট। এসব চিন্তা করতে করতে আমার মাথায় প্রচুর যন্ত্রণা হতে শুরু করল, আর আমি এসব কথা কাউকে বলতে পারছিলাম না। এতদিন আমি চিন্তায় ছিলাম এটা ভেবে যে কেন আমার মা এতদিন বিয়ে করেননি, আর বিয়ে না করেও তিনি সব সময় এত খুশি থাকেন কি করে। আমি এতদিন ভাবতাম আমার মা বুঝি এখনো বাবাকে খুব ভালোবাসেন, সেজন্য আমার মা অন্য কোনো পুরুষকে দিয়ে করেনি। কিন্তু এখন তো বুঝতে পারছি যে নিশ্চয়ই আমার মায়ের অন্য কোনো ব্যাপার আছে, তার জীবনেও হয়তো কেউ আছে, আর সে হয়তো আমার মায়ের সাথে খুব বাজে কাজ করে। না হলে সে রাতের বেলা ঘরের মধ্যে কি করে? আমার প্রমাণ দরকার, কেননা আমি আমার মাকে বোঝাতে চাই যে আমি এখন আর বাচ্চা নই, আমি সমস্ত কিছু বুঝতে পারি। আর যার বিবাহযোগ্য মেয়ে আছে তার এসব মানায় না। যদি এমনটা সত্যি হয় তাহলে আমি আর এখানে থাকতাম না, এখান থেকে অন্য কোথাও চলে যেতাম। কেননা আমি এভাবে এখানে থাকতে পারবো না। এসব চিন্তাতেই রাতে আমার ঘুম আসতো না। মায়ের ঘরের রহস্য জানার জন্য আমাকে একটা প্ল্যান বানাতে হবে। আমি মায়ের ঘরে যেতে পারতাম না, তাই আমাকে বুদ্ধি খাটিয়ে এমন একটা প্ল্যান বানাতে হবে যাতে ভুলের কোনো সম্ভাবনা না থাকে। শেষ পর্যন্ত আমার মাথায় এমন একটা প্ল্যান এসে গেল যে তাতে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যদি আমি ধরা পড়ে যাই, আর আমি যেটা ভাবছি সেটা যদি না হয়, তবে আমি আমার মায়ের চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাব। কিন্তু অন্তত পক্ষে আমি সত্যিটা তো জানতে পারব। আর এমনিতে আমি শিওর ছিলাম যে মায়ের চোখে আমি ছোট হব না, বরং তিনি আমার চোখে চিরদিনের জন্য ছোট হয়ে যাবেন। তাই আমি মনে মনে ভেবে নিয়েছি যে আমাকে কি করতে হবে। বিকেলবেলা আমি আমার মাকে বললাম যে আজ আমি আমার এক বন্ধুর বাড়িতে পড়তে যাব, আর আমি রাতে ওখানে থাকব। আমার মা বলল, ঠিক আছে, খুব ভালো কথা, মন দিয়ে পড়াশুনো করো। মনে হয় আমার মা খুব খুশি হয়েছিল যে আমি রাতে বাড়িতে থাকব না। যাই হোক, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং কিছুক্ষণ পরে মাকে ফোন করে বললাম যে আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। যদিও আমি বাড়ি থেকে কোথাও না গিয়েই বাড়িতেই লুকিয়েছিলাম। আমার মা বলল, ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ধীরে সুস্থে বাড়িতে ফিরে আসিস, তাড়াহুড়ো দরকার নেই। কিন্তু আমি তো আমার বন্ধুর বাড়িতে যাইনি, আমি তো আমার মায়ের ঘরে লুকিয়ে আছি। আর এমন জায়গায় লুকিয়েছিলাম যে ঘরে মা কি করে সেটা আমি দেখতে পেলেও মা আমাকে দেখতে পাবে না।
কিছুক্ষণ পরে মা ঘরে এসে সাজগোজ শুরু করল। এরপরে ঘরের মধ্যে এমন একটা ঘটনা ঘটল, যেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার মা অনেক কষ্টে মেঝে থেকে কার্পেট সরালো, কেননা কার্পেটটা খুব ভারী। কার্পেট সরানোর পরে তার নিচে যা দেখলাম সেটা দেখে আমার মাথা ঘুরতে লাগল। কার্পেটের নিচে একটা দরজা ছিল। আমার মা সে দরজাটা টেনে খুলল, আর মা দরজা খোলার সাথে সাথে সেখান থেকে একটা লোক বেরিয়ে এলো। আর লোকটা বেরিয়ে আসার সাথে সাথেই আমার মা তাকে খুব বাজে আচরণ করতে শুরু করল। এটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার যেন মনে হলো যে আমি মাথা ঘুরে পড়ে যাব, কেননা ওই লোকটা আর কেউ না, সে আমার বাবা, যে কিনা অনেক বছর আগে মারা গিয়েছিল। তাহলে আমার বাবা এখনো জীবিত কিভাবে? আমি বাবাকে দেখে হতভম্ব হয়ে বাইরে বেরিয়ে এলাম। তারা দুজনে আমাকে দেখে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি থাকতে না পেরে এগিয়ে গিয়ে বাবাকে ধরে খুব কান্নাকাটি করলাম। বাবা আমাকে কিছুক্ষণ আদর করে, তারপর জিজ্ঞেস করল, কেমন আছিস মা? আমি বললাম, বাবা তুমি বেঁচে থাকতেও মরা নাটক কেন করেছিলে? আমার বাবা বলল, সোনা মা আমার, আমরা খুব গরিব ছিলাম, আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু আমার একটা জিনিস ছিল, আর সেটা হলো আমার জীবন বীমা, যেটা আমার বাবা বেঁচে থাকতে আমার নামে করেছিলেন। সেই জীবন বীমার টাকা পাওয়ার জন্য এই দুনিয়ার সামনে আমাকে মরে যেতে হয়েছিল। আমি মরে গেলেই জীবন বীমা থেকে 1 কোটি টাকা পাওয়া যেত। আমার কাছে আর কোনো অপশন ছিল না। তোর দাদুরও সবকিছু বিক্রি করে শেষ হয়ে গেছিল। আমরা অনেক অভাবে পড়ে গেছিলাম মা, আমাদের কাছে আর কিছুই ছিল না। তাই তোদের ভালোভাবে রাখার জন্য আমাকে এই নাটকটা করতে হয়। এরপর সকলের সাথে সাথে জীবন বীমা লোকেরাও বিশ্বাস করেছিল যে আমি মরে গিয়েছি, তাই তারা তোর মাকে 1 কোটি টাকা দিয়ে দেয়। আর আমরা কোনো কাজ না করেই সুখের সাথে জীবন উপভোগ করতে থাকলাম। আমি তোর মায়ের কাছে থাকতাম সব সময়, আমাকে কোনো কাজও করতে হয় না। শুন মা তিথি, এই যে দেখ, মাটির নিচে আমার ঘর আছে, টিভি আছে, আমি আনন্দের সঙ্গে জীবন অতিবাহিত করছি। এই একটা বুদ্ধি খাটিয়ে এত টাকা পেলাম, যা আমি সারা জীবন কাজ করে ইনকাম করতে পারতাম না। আমি আমার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম আর বললাম, বাবা তোমার মৃত্যুতে আমি এতটা দুঃখ পেয়েছিলাম যে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা রোগীতে পরিণত হয়েছি। তোমার চিন্তায় আমি প্রায় শেষ হয়ে গেছি। আর তুমি এই ভেবে খুশি থেকেছ যে তুমি খুব বড় দান মেরেছ, কিন্তু তুমি তো এই দুনিয়াতে সব থেকে বড় বোকামি করেছ। আমার বাবা আমাকে বলতে লাগলো যে তোর ভবিষ্যতের কথা ভেবে আমি এই সব করেছি। তোর পড়াশোনার সাথে সাথে তোর যাবতীয় খরচ তুই সময় মতোই পেয়েছিস, কোনোদিন কোনো কিছুর অভাব তোকে হতে দিইনি। যদি আমি এইসব না করতাম, তাহলে আমাদের খেয়ে পরে বেঁচে থাকাই কষ্টকর হতো। আমি আমার বাবাকে অবাক করে দিয়ে বললাম যে বাব, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমার জীবনে অর্থের দরকার ছিল না, আমার দরকার ছিল বাবা, তোমার আদর, তোমার স্নেহ, তোমার ভালোবাসা, তোমার মায়া মমতা। অর্থের মূল্য দিয়ে বাবা তুমি তা বিচার করতে পারবে না। বাবা তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারবে? বাবা অর্থের মূল্য দিয়ে তুমি কি আমাকে অতীতে যে যন্ত্রণা দিয়েছ সে যন্ত্রণা ফিরিয়ে দিতে পারবে? কখনো পারবে না। তোমার এটা কখনো উচিত হয়নি বাবা। অর্থের মূল্য দিয়ে তুমি আমার জীবনের সুখের মূল্য বিবেচনা করেছ, যার জন্য আমার মাথা এবং মনের অবস্থা পুরোটাই শেষ। না মরেও পৃথিবীতে মরে থাকার মতোই বেঁচে আছি। যাই হোক বাবা, অর্থ দিয়ে তুমি সুখে থেকো, ভালো থেকো। তোমার কাছ থেকে আমি আর কোনো সুখ স্বাচ্ছন্দ্য চাইব না। বন্ধুরা, পরিশেষে আমি বলবো, আমাদের জীবনেও মাঝে মধ্যে এরকম ধরনের কিছু ঘটনা আসে, যা কেউ কখনো কল্পনাও করতে পারে না। অনেক সময় অর্থের জন্য মানুষ জীবনের রূপ পাল্টিয়ে দেয়া, পরিবার আপনজন সবার কাছ থেকে বিসর্জন দিয়ে জীবনকে ভিন্ন উপায় নিয়ে যায়। তখন সে পরিবার পরিজনের চাইতে নিজের স্বার্থটাকে বেশি প্রিয় মনে করে। কিন্তু এটা মোটেও উচিত না। আমাদের প্রত্যেকটি কাজ করার পূর্বে
আমাদেরকে সবকিছু বিবেচনা করে ভাবা উচিত, বিশেষ করে পরিবার পরিজনদের কথা মাথায় রেখে। প্রত্যেকটি কাজ, অর্থাৎ দুর্বিষহ কাজগুলো বিবেচনা করে করা উচিত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি লামিয়া। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।